কথাটা বুঝছেন? এবার দেখেন, তাহলে আমরা ভাবকে মডিফাই করার জন্য আমরা কি প্রশ্ন করবো? কেন দ্বারা প্রশ্ন করবো, তাই তো নাকি? এবার লক্ষ্য করেন, এবার অ্যাডজেক্টিভকে কিভাবে মডিফাই করে লক্ষ্য করেন। কি বললাম? অ্যাডজেক্টিভকে মডিফাই করার জন্য যদি বলে অ্যাডজেক্টিভ মডিফাই করো, কথা বুঝছেন নাই? তখন ওই অ্যাডজেক্টিভটাকে একটু দেখান। একটা এক্সাম্পলটা দেখেন। আই এম, কি বললাম? আই এম হ্যাপি, আমি খুশি। কথা বুঝছো? এই যে অ্যাডজেক্টিভটা আছে না, আছে না নাই? তাহলে আই এম হ্যাপি নাকি? এরপরে বলতে এই যে ভাবটাকে বলবে এই অ্যাডজেক্টিভটাকে মডিফাই করো, নামটা লিখে দিবে। কথা বুঝছো? আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে কেন খুশি? কথা বুঝছো না নাই? আচ্ছা, টু টু আচ্ছা দিলাম নাকি? টু গেট ইউর টু গেট ইউর এসএমএস, মানে তোমার এসএমএস পেয়ে খুশি আছে। কি তাহলে বোঝা গেল বিষয়টা রে? কথা বুঝছো? এটা আই এম গ্ল্যাড টু রিসিভ ইউর লেটার, এটা পড়ার নাই বিভিন্ন ইয়াতে। আই এম গ্ল্যাড টু রিসিভ ইউর লেটার, কথা বুঝছো? পারবা না রে? আই এম গ্ল্যাড টু রিসিভ ইউর লেটার মানে কি? আমি তোমার কি কেন দ্বারা প্রশ্ন করবা? কি দ্বারা? এটাও কেন দ্বারা প্রশ্ন, কেন খুশি? কথা বুঝছো? এটা হচ্ছে আমি তোমার এসএমএস পেয়ে খুশি। কোনটা? এটা দেখেন, এটা দেখেন, দেখেন আই এম গ্ল্যাড, কি দিলাম? GLAD, গ্ল্যাড মানে কি? আনন্দিত। আচ্ছা, আই এম গ্ল্যাড নাকি ড্যাশ ড্যাশ ড্যাশ, এই যে অ্যাডজেক্টিভটাকে পোস্ট মডিফাই করো, পোস্ট মডিফাই করে এটা ইনফিনিটিভ ফ্রেজ ব্যবহার করো। কি বললাম? আমি কেন খুশি? টু রিসিভ ইউর লেটার, তোমার পত্র পেয়ে আমি খুশি। তাহলে কি হবে? টু রিসিভ। আচ্ছা, RECEIV, রিসিভ মানে পে, কি পে? ইউর লেটার, ইউর লেটার, LETTER। ঠিক আছে বিষয়টা? আচ্ছা, যদি ওই যে ভদ্র কোনো ছোঁয়া পোয়া হয়, RECIV রে, ভার্বের প্রেজেন্ট ফর্ম রে, এটা স্ট্রাকচারে কি লেখা আছে? টু প্লাস মূল ভার্বের প্রেজেন্ট বেস ফর্ম রে। আচ্ছা, তোমাদের কি বুঝতে সমস্যা হচ্ছে? তাহলে বুঝলা যে প্রশ্নটা আরেকবার বলবো। আচ্ছা, এবার বলেন, আচ্ছা তোমাদের যে ভালো ভালো ভদ্রটক সেলে আছে না, ওদের ডিস্টার্ব করার পরে বলে সরি, আই এম সরি ফর ডিস্টার্ব ইউ, কথা বুঝছেন নাই? আই এম সরি টু সে নাকি? ইট ইজ ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু। এই যে ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু আছে না, এই যে ইজিটার পরে টু সে বসালাম না, এটা হলো ইনফিনিটিভ। কি বললাম? বললাম কি যে ইট ইজ ইজি, এটা অ্যাডজেক্টিভ না? এটা কেমন? সহজ। টু সে, এটা ইট ইজ ইজি টু সে বাট ইট ইজ এই কথাটা উজ্জ্ব থাকে। ইট ইজ ডিফিকাল্ট, DIFFICULT, ডিফিকাল্ট টু ডু। এই যে ডিফিকাল্ট হলো অ্যাডজেক্টিভ, টু ডুটা হলো ইনফিনিটিভ। কি বুঝেন না বিষয়টা? তাহলে এটি বলা সহজ, করা কঠিন। কথা বুঝছো? আচ্ছা, এইবার এটা যদি পারেন তাহলে বুঝবো যে তোমাদের কমন সেন্স আছে। শুনেন, এটা সবাই করবেন। আই এম, আচ্ছা করলে আই এম দিয়ে দিলাম। আই এম সরি আই এম সরি টু সে, আমি বলার জন্য দুঃখিত। আমি যদি বলি ইনফিনিটিভ ফ্রেজ ব্যবহার করো, হ্যাঁ। আচ্ছা, আমি যদি বলি তোমাকে ডিস্টার্ব করে দুঃখিত বলা যাবে না? আই এম সরি টু ডিস্টার্ব ইউ, DISTURB, মনে হয় গোটা ভদ্রতা গিলে খাইছে নাকি? DISTURB নাকি? টু ডিস্টার্ব ইউ, অবজেক্ট যোগ করেছি, ইনফিনিটিভ ফ্রেজ হয়ে গেছে। এটা কিন্তু 4 প্রকার হয়। কত প্রকার? ইনফিনিটিভ ফ্রেজ, এত সিম্পল ইনফিনিটিভ, কন্টিনিউয়াস ইনফিনিটিভ, পারফেক্ট ইনফিনিটিভ, পারফেক্ট ইনফিনিটিভ আছে। আচ্ছা, সমস্যা নাই। তোমাকে যদি বলা হয় আমি আই এম সরি টু ডিস্টার্ব ইউ, আমি তোমাকে ডিস্টার্ব করে কি দুঃখিত, ঠিক আছে? এখন যদি বলে আমি তোমাকে ডিস্টার্ব করছি বলে দুঃখিত, তাহলে আই এম সরি টু বি, এটার পর একটা বি লাগাই দিয়ে আইএনজি করে দিতে হবে, টু বি ডিস্টার্বিং ইউ। এখন যদি বলে তোমাকে আমি ডিস্টার্ব করেছি বলে দুঃখিত, আই এম সরি টু হ্যাভ লাইন একটা ভার্বের ভিতর করে দিতে হবে, ডিস্টার্ব ইউ। আচ্ছা, আমি তোমাকে 1 ঘন্টা যাবত ডিস্টার্ব করছি বলে দুঃখিত, আই এম সরি টু হ্যাভ বিন ডিস্টার্বিং ইউ ফর অ্যান আওয়ার। এরকম আর কি, কথা বুঝছেন? এরকম। তো তোমাদের কন্টিনিউয়াস কিংবা অন্যগুলো কত শুধুমাত্র সিম্পল ইনফিনিটিভ করলেই হবে। এটাকে সিম্পল ইনফিনিটিভ বলে, টু প্লাস ভার্বের বেস ফর্ম। কি বুঝতে পেরেছো? এরকম করে ইয়া করতে হয়। ওই যে ও তো পরীক্ষা হলে তো লেখাও থাকবে,
যে কাকে মডিফাই করবা। এটা গেল। এরপরে নাউন কেউ মাঝে মাঝে কি করে, মানে মডিফাই করে। আচ্ছা বলেন তো এটা কি, কি কাজে ব্যবহার হয়? তাহলে দিস ইজ আ পেন টু রাইট উইথ, এটা একটা লেখার কলম। কথা বুঝছো? আচ্ছা এই কলমটা কি, লেখার জন্য। আচ্ছা ওখানে চেয়ারটা আছে কিসের জন্য? তাহলে দিস ইজ এ চেয়ার টু সিট অন, মানে এটা একটা বসার চেয়ার। তার মানে চেয়ারটাকে কি করলো, মডিফাই করলো। কথা বুঝে? আমার দিস ইজ এ হাউস, এটা একটা বাড়ি। বাড়িটা কিসের জন্য? টু লিভ ইন, এটা প্রিপজিশনটা সহায়ক করতে হয়। টু লিভ ইন, এটা একটা বসবাসের বাড়ি। কথা বুঝছো? এই ক্ষেত্রে ওই টুটাকে কি করে মডিফাই করে। যেমন তাহলে কি বলবো এখন এখানে যদি বলা হয়, দেখেন এক্সাম্পল দিলাম, আমি বললাম যে দিস, কি বললাম, দিস ইজ আ চেয়ার, CHAIR, এটা একটা কেদারা নাকি, CHAIR নাকি ড্যাশ। তাহলে দিস ইজ এ চেয়ার কি বলা যাবে বলেন তো? চেয়ার কিসের জন্য? বসার জন্য। তাহলে টু সিট অন, ফর তো দেওয়া যাবে না, কারণ টু প্লাস ভার্বে বেস ফর্ম দিয়ে ইউজ করতে হবে। এটা একটি বসার চেয়ার। কথা বুঝলো নাই? আচ্ছা আচ্ছা ফুটবল কিসের জন্য? খেলার জন্য। তাহলে দিস ইজ এ টু প্লে, এটা ফুটবল, এটা একটা মানে খেলার বল। কথা বুঝছো? এক্ষেত্রে নাউনটাকেও কি করতে পারে, মডিফাই করতে পারে। তবে মজার বিষয় কি জানেন, বেশিরভাগ ভাবকে মডিফাই করতে দেয়। কাকে? না হলে অ্যাডজেক্টিভকে মডিফাই করতে দেয়। মাঝে মাঝে প্রিপজিশনকেও মডিফাই করে। এটা কোনো ইয়াতে পাইনি এ পর্যন্ত পড়ে। কিরকম? যেমন আমি দা সান ইজ অ্যাবাউট, বলে দা ম্যান ইজ অ্যাবাউট টু ডাই, মানে কি বলেন দেখি? লোকটির মরা মরা অবস্থা। তাহলে এই যে অ্যাবাউট আছে না, অ্যাবাউট এর উপরে টু বসলো না, এই টু এটা প্রিপজিশনটাকে মডিফাই করলো। বুঝেননি? আচ্ছা আমি যদি সূর্য ডুবু ডুবু অবস্থা, যখন ডুবে যাচ্ছে সূর্য, দা সান ইজ অ্যাবাউট টু সেট। আচ্ছা আমি যদি এখান থেকে বের হতে যাচ্ছি বা আমরা ক্লাসটাকে শেষ করতে যাচ্ছি, তাহলে কি করতে হবে? উই আর অ্যাবাউট টু ফিনিশ দ্য ক্লাস, মানে আমরা ক্লাসটা শেষ করতে যাচ্ছি। মানে কেউ তোমাকে ফোন দিছে, বলে তুমি কোথায় আছো, বলতেছে আমি বের হতে যাচ্ছি, মানে কি আমি বের হওয়ার পথে রাস্তায় আছি একদম। কথা বুঝছো না নাই? সেক্ষেত্রে কি করতে হবে? হ্যাঁ আমি মানে আমি বের হতে মানে হয়ে গেছি আর কি। কথা বুঝছো না নাই? হ্যাঁ আমি রাস্তায় হলে অ্যাবাউট টু, হ্যাঁ হ্যাঁ অ্যাবাউট টু, তারপরে V1। কথা বুঝছো? কোনো কিছু ইয়ার ক্ষেত্রে মাঝে মাঝে টু প্লাস ভার্ব প্রিপজিশনকে কি করতে পারে, মডিফাই করতে পারে। তবে ভাবকে আর অ্যাডজেক্টিভকে বেশি কি করতে বলে, মডিফাই করতে বলে। কথা বুঝছেন? আচ্ছা এরপরেটা দেখো, পরেরটা কি ছিল দেখো, পার্টিসিপল নাকি? 4 নাম্বার ছিল না? PARTICIPLE, কি বললাম? পার্টিসিপল অবলিক PARTICIPLE। তোমরা যদি বিরক্ত হয়ে যাও বল বা ক্লাস শেষ করে দিব। পার্টিসিপল অবলিক পার্টিসিপল ফ্রেজ, PHRASE। পার্টিসিপল অবলিক কি? পার্টিসিপল ফ্রেজ। কি কথা কি বুঝছো না বুঝো নাই? আচ্ছা পার্টিসিপল কত প্রকার? 3 প্রকার। একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল মানে কি V1 প্লাস ING, এটার নাম কি প্রেজেন্ট পার্টিসিপল। তারপরে কি প্রেজেন্ট পি লিখে দিলাম। 3 নাম্বার পাস্ট পার্টিসিপল, 2 নাম্বার। আচ্ছা 3 নাম্বার ভার্বের পাস্ট পার্টিসিপল মানে V3, এটার নাম কি পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল পি লিখে দিলাম, ঠিক আছে। এরপরে 3 নাম্বার পারফেক্ট পার্টিসিপল, একটা হ্যাভিং থাকবে। কি থাকবে? হ্যাভিং থাকবে। তারপর ভার্বের V3 থাকবে। এটা হলো ভার্বের পারফেক্ট পার্টিসিপল, PRFECT, PARTICIPLE। কি কথা কি বুঝছো? আচ্ছা আর যদি বলি ফ্রেজ, তাহলে এর এই যে দুইটা ভাব, ভাবকে কি কাকে দিয়ে প্রশ্ন করে, একটা অবজেক্ট কিংবা কোথায় কখন দিয়ে প্রশ্ন করে একটা এক্সটেনশন যুক্ত করে কথাটা কি করতে হবে, বলতে হবে। কথা কি বুঝছো? এই পোস্ট মডিফায়ার হিসেবে প্রেজেন্ট পার্টিসিপল এবং পাস্ট পার্টিসিপলের ব্যবহারটা একটু কঠিন, তবে তোমাদেরকে এই কঠিন জিনিসটাই সহজ করাই হচ্ছে আমার কাজ। কথা বুঝছো না নাই? দেখি কিভাবে সহজ করানো যায়। আমি তোমার চেষ্টা করবো যেন সহজ করে তোমরা কি করতে পারো, এটা ব্যবহার করতে পারো। কথা কি বুঝছো? আচ্ছা হয়েছে। আচ্ছা পার্টিসিপল কিসের কাজ করে? পার্টিসিপল কিসের কাজ করে? না অ্যাডজেক্টিভ ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ করে। কি বললাম? অ্যাডজেক্টিভ ভার্ব মানে জেনারেটরের সাথে আইএনজি না, আর পার্টিসিপলের সাথে আইএনজি না।
জিরান মানে হচ্ছে ভাব প্লাস আইএনজি, আর পার্টিসিপল মানে কি ভাব প্লাস আইএনজি। কি কথা কি বুঝেন নাই? এখন দুইটাই যদি আইএনজি হয় কিভাবে বুঝবা যে এটা প্রেজেন্ট পার্টিসিপল না জিরান? খুব সোজা, জেরান কাজ করে নাউনের। কিসের কাজ করে? নাউনের। যেখানে যেখানে নাউন বসবে ওখানে ওখানে যদি তোমরা আইএনজি পাও তাহলে এটা কি হবে? জেরান। আর যেখানে অ্যাডজেক্টিভ ব্যবহার হবে সেখানে যদি আইএনজি পাও, যেখানে অ্যাডজেক্টিভ ব্যবহার হবে, কথা বুঝছেন, যেখানে অ্যাডজেক্টিভ ব্যবহার হবে সেখানে যদি তুমি আইএনজি পাও তাহলে কি হবে তোমাদের দেখতে হবে। আচ্ছা বলেন তো সাবজেক্ট হিসেবে নাউন বসে কিনা? সাবজেক্ট হিসেবে আইএনজি যদি থাকে, জেরান। অবজেক্ট হিসেবে আইএনজি বসে কিনা? অবজেক্ট হিসেবে নাউন বসে কিনা? তাহলে অবজেক্টের জায়গায় যদি কোনো আইএনজি থাকে, জেরান। এরপরে যদি আমি যদি বলি প্রিপজিশনের পরে আইএনজি যুক্ত করো, কি করো না? প্রিপজিশনের পরে যে ওয়ার্ডটা হয় তাকে নাউন হতে হয়, কথা বুঝছেন? প্রিপজিশনের পরে যে ওয়ার্ডটা হয় ওটা নাউন হতে হয়, কথা বুঝছেন? এই ভার্বের সাথে যে আইএনজি হয়ে যায় ওটা নাউন, কথা বুঝছেন? প্রিপজিশনের অবজেক্ট থাকে তিনটা, নাউন থাকে, না হলে প্রোনাউন থাকে, কথা বুঝছেন, না হলে জেরান থাকে। বলো। হ্যাঁ, ওই ওই ভাবটার নামই হলো জিরান। আচ্ছা এবার হয়েছে রে, এবার লক্ষ্য করেন, এবার লক্ষ্য করেন রে বাবু, দেখেন দা ম্যান, দা ম্যান লিখলাম না? আচ্ছা ওয়ার্কস, লক্ষ্য করেন রে, দা ম্যান ওয়ার্কস ইন দা ফিল্ড, FIELD, কি লোকটি মাঠে কি করে? কাজ করে। ফুল স্টপ দিলাম, এখনো কিন্তু ওটা পার্টিসিপল ব্যবহার করি নাই, ঠিক আছে? তারপরে হচ্ছে হি ইজ অ্যান আইডিয়াল ফার্মার, আর তাহলে দেখেন তো দুইটা বাক্যের সাবজেক্ট একটা কিনা? কি একটা নয় বাবা? তাহলে এখন তুমি ইচ্ছে করলে তুমি এই দুটো বাক্যকে তুমি একটি বাক্যে রূপান্তর করতে পারবে প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহারের মাধ্যমে। কিভাবে? তোমরা কি আমার কথা শোনার জন্য প্রস্তুত আছো? অবশ্যই। এখন লক্ষ্য করো, এই সাবজেক্ট আর এই সাবজেক্ট একই না, শুধু এখানে নাউন আছে, এখানে কি আছে? প্রোনাউন আছে, কথা বুঝছেন? এবার দেখেন ম্যাজিক, এইবার আমি কি করে দিলাম? এটা মিশাই দিলাম, ঠিক আছে? দ্বিতীয় সাবজেক্ট মিশাই দিলাম, ঠিক আছে? দ্বিতীয় সাবজেক্ট যখন তুমি কি হবে? তুলো তুলো, এই লক্ষ্য করেন, যখন দ্বিতীয় সাবজেক্ট তুলে দিব এটার সাথে হয়ে যাবে আইএনজি, দা ম্যান ওয়ার্কিং ইন দা ফিল্ড, কথা বুঝছো? তখন এইটা হয়ে যাবে এই নাউনটার অতিরিক্ত তথ্য, এই যে আইএনজি করে দিলাম, অর্থাৎ মাঠে কাজ করার মতো লোকটি একজন আদর্শ কৃষক, তখন এই যে হয়ে গেল এটা হচ্ছে এই নাউনটার অতিরিক্ত তথ্য। দেখো তো এটা ছাড়াও বাক্যটা বলা যায় কি যায় না? দা ম্যান ইজ অ্যান আইডিয়াল ফার্মার, প্রথমে এরকম একটা এক্সাম্পল দিছিলাম, মনে আছে রে? তাহলে এইভাবে তোমাকে যদি বলে, বলো বড়, যে দা ম্যান ওয়ার্কিং ইন দা ফিল্ড, এটা ঠিক আছে, এটা ওটা বাদ দিলেও কিছু হবে না, কিন্তু পরবর্তীতে আমি ইজ অ্যান আইডিয়াল টিচার, আগে কোনো কিছু থাকবে না। এটা হলো সাবজেক্ট, এটা হলো ভাব। এই সাবজেক্ট অনুসারে একটা ফাইনাইট ভাব থাকবে, তারপর বাকি অংশ থাকবে, এটা হচ্ছে তার অতিরিক্ত তথ্য। কথা কি বুঝো নাই? এই সাবজেক্টটাকে অনুসরণ এখানে ভাব ব্যবহার করতে হবে, এটা একটা সাবজেক্ট বড় করার একটা সিস্টেম, সাবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য দেওয়া, কথা বুঝেন নাই? তুমি যদি বলো এখানে যে এখানে ক্লাস নেওয়ার শিক্ষকটা আমার বড় ভাই, বলতে পারো কিনা? অবশ্যই। তাহলে তোমরা এখানে বলতে হবে দ্য টিচার টেকিং ক্লাস ইন দা রুম ইজ মাই বিগ ব্রাদার, কথা কি বুঝেন নাই মনে হয়? তুমি বলছো কি এই যে রাস্তায় হেঁটে যাওয়া লোকটা একজন বৃদ্ধ, মানে বৃদ্ধ আর কি, রাস্তায় হেঁটে যাওয়া লোকটি বৃদ্ধ। এখন তুমি যদি বলো তাহলে কি করতে হবে? দ্য ম্যান ওয়াকিং অন দা স্ট্রিট ইজ অথবা ইজ মাই ফাদার বা ইজ মাই, কি বলবেন, এরকম ওয়াজ ওল্ড, এরকম কি বুঝতে পেরেছো রে? আচ্ছা এবার তাহলে নিজে নিজে একটা করেন দেখি। আচ্ছা এটা করেন, দা স্টুডেন্ট, কি দিলেন? দা স্টুডেন্ট অ্যাস করে দিলাম ড্যাশ, কথা বুঝছো? আর
ব্রিলিয়ান্ট, BRILLIANT। দেখো তো দ্য স্টুডেন্ট আর ব্রিলিয়ান্ট। এইখানে আমি বললাম যে পোস্ট মডিফাই, কি বললাম? পোস্ট মডিফাই এই যে দা নাউন বা নাউন ফ্রেজ বলবে, যেহেতু একটা একা নাই, দাটা এর সাথে আছে। পোস্ট মডিফাই দা নাউন ফ্রেজ, কথা বুঝছো? পোস্ট মডিফাই দা নাউন ফ্রেজ, ইউজ প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। কি বললাম? প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ, কথা বুঝছো? পারবা? আগে এটা দিয়ে এটা সাবজেক্ট মনে করে একটা ভাব বসাও, ফাইনাল অ্যাকশন ভাব বসাও, দেখি কে পারতেছ। কেউ পারলা না? কেমনে হবে? আইনুলতি একটা গ্রামের ভাষা আছে, আইনুলতি কি শিখাচ্ছি রে? আমি কি শিখাচ্ছি একটু, তোমরা এটা একটা সাবজেক্ট আমি মিশাই দিলাম। আচ্ছা দেখো, কথা বলিও না। দা ম্যান না দা স্টুডেন্ট নাকি? আচ্ছা আমি দিলাম যে, আচ্ছা রিড কি দিলাম? READ, রিড অ্যাটেন্টিভলি দিলাম। এস হবে না, সাবজেক্ট প্লুরাল আছে, এস হবে না, ভুল হয়েছে। দেখো দা স্টুডেন্ট রিড অ্যাটেন্টিভলি মানে কি? ছাত্ররা মনোযোগ সহকারে পড়ে, কথা বুঝছো? তাহলে আর বিলিয়ন, কিন্তু এখানে একটা ভুল আছে। কি ভুল? এই যে এটার সাথে আইএনজি করে দিতে হবে। দা স্টুডেন্ট রিডিং অ্যাটেন্টিভলি আর বিলিয়ন, অর্থাৎ মনোযোগ সহকারে পড়ুয়া ছাত্ররা মেধাবী। কি বুঝেন নাই রে? বুঝলা? বুঝছো? আচ্ছা এবার লক্ষ্য করেন, আই সো এ বার্ড, আমি একটি পাখি দেখেছিলাম। ঠিক আছে, এই পাখিটাকে মডিফাই করার জন্য প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ ব্যবহার করা দিই। ফ্লাইং ইন দ্য স্কাই, এই যে ফ্লাইং, FLYING, ফ্লাইং ইন দা স্কাই, এই যে হয়ে গেল, যাক একটু বুঝে আসছে। এই যে ফ্লাইং ইন দা স্কাই, কি কথা বুঝছেন? অর্থাৎ আমরা বাক্যটাকে আবার যদি বাক্য তৈরি করি, হুইচ ওয়াজ ফ্লাইং ইন দা স্কাই, এরকম করে রিলেটিভ প্রনাউন উজ্জ্ব থাকে। এখানে কি থাকে? রিলেটিভ প্রনাউন কি থাকে? উজ্জ্ব থাকে, বুঝছেন? এবার আসেন আমরা ভিতরি কিভাবে ইউজ করব। কিরে ভিতরি নাকি? ভিতরির পরে যদি অবজেক্ট এক্সটেনশন থাকে তাহলে এটা কি হয়ে যাবে? ফ্রেজ হয়ে যাবে। কি হয়ে যাবে? ফ্রেজ হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা আমি একটা কথা বলি। আই এক্সাম্পল দেখেন, আই বট এ ফোন, আমি একটি ফোন কিনেছিলাম। আমি একটি ফোন কিনলাম ড্যাশ ড্যাশ ড্যাশ, আমি বললাম এই যে ফোনটা আছে এটাকে মডিফাই করার জন্য পাস্ট পার্টিসিপল ফ্রেজ ব্যবহার করো। পাস্ট পার্টিসিপল ফ্রেজ, এখানে একটা ভিতরি ব্যবহার করতে হবে, তারপরে এর সাথে অবজেক্ট এক্সটেনশন। বুঝে আসতেছে না তো? আচ্ছা আমি একটা রিলেটিভ ক্লজ তৈরি করি। কি ক্লজ? আচ্ছা আমি দিলাম যে হুইচ, কি দিলাম? হুইচ ওয়াজ মেড ইন CHINA, মেড ইন চায়না, দেখতে হয় না, বেশি দিন যায় না নাকি রে? তাহলে দেখো হুইচ ওয়াজ মেড ইন চায়না, এটা রিলেটিভ ক্লজ তৈরি হয়ে গেছে, তাই না? এবার হুইচ বাদ দিব আর আমরা বিভাবটা বাদ দিব, তাহলে পরে কি থাকবে? তাহলে এই যে মেড ইন চায়না হয়ে গেল, ওই এটার ওই নাউনটার অতিরিক্ত তথ্য। কি কথা কি বুঝেন নাই? তাহলে আই বট এ ফোন মেড ইন চায়না, কি বুঝতে পারছো? কঠিন হয়ে যাচ্ছে কি? অত কথা নাই। যখনই বলবে পোস্ট মডিফাই করতে বলবে, তোমরা মনে করবে এর অর্থের সাথে সঙ্গতি রেখে একটা ভার্বের ভিতরি ইউজ করতে হবে। যদি বলে ফ্রেজ, ওই ভিতরির পরে অবজেক্ট এক্সটেনশন যুক্ত করবা। কথা কি বুঝছো? এটা কিন্তু বাক্যের শুরুতেও হতে পারে, কথা হতে পারে, শুরুতেও হতে পারে। একটা দেখাচ্ছি। আচ্ছা দেখেন, আচ্ছা দুইটা বাক্য লিখতেছি, তুলে ধরো এটা। দেখেন দা, এই কি লিখলাম দেখো, দা বুক নাকি ওয়াজ, কি দিলাম? দা বুক ওয়াজ রিটেন বাই কাজী নজরুল ইসলাম, কাজী নজরুল KN ইদি করে দিলাম। ওর সম্মানে পুরো নামটা লেখা উচিত ছিল, কিন্তু ঘটনা হচ্ছে আমাদের টাইম নাই। তাহলে কাজী নজরুল ইসলাম নাকি, এরপরে আমি দিয়ে দিলাম ফুল স্টপ। ঠিক আছে, আচ্ছা এরপরে আমি এটাকে আবার সাবজেক্ট নিলাম,
ইট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং, INTERESTING। তাহলে বাক্যটা কারেক্ট হয়েছে কি হয় নাই? কোনটা কারেক্ট ছিল? দ্য বুক ওয়াজ ভেরি ইন্টারেস্টিং, বইটা খুব কি ছিল? ইন্টারেস্টিং ছিল। আচ্ছা, ইন্টারেস্টিং। আচ্ছা, এখন বলেন এটাকে আমরা ইচ্ছে করলে পাস্ট পার্টিসিপল ফ্রেজের রূপে কনভার্ট করতে পারি। কিভাবে কনভার্ট করতে পারবো? এখানকার আমাদের শুধু ফাইনাইট ভাবটা তুলে দেওয়া লাগবে। তাহলে হবে দ্য বুক রিটেন বাই কাজী নজরুল ইসলাম। তা এইখানকার আমাদের সাবজেক্টটা দিতে হবে তুলে। হ্যাঁ, দ্য বুক এই যে রিটেন বাই কাজী নজরুল ইসলাম ওয়াজ ইন্টারেস্টিং, এই যে বুক অনুসারে এখানে ফাইনাইট ভাব। তাহলে রাইট ফর্ম ভাবে একটা নিয়ম এখানে জানা সম্ভব। কিরকম বলেন দেখি? যদি সাবজেক্টের পর এখানে কোনো ওয়ার্ড দেওয়া থাকে, বুঝছেন, কোনো ওয়ার্ড ঘেরা করে দেওয়া থাকে রাইট ফর্ম ভার্বে, বারকেট দেওয়া থাকে, আর এই সাবজেক্ট অনুসারে যদি এখানে ভাব থাকে, কথা বুঝছেন, তাহলে এটাকে ভিতরি করে দিতে হবে। আর এই কেন ভিতরি করতে হবে? যদি নিজের কাজটা নিজে না করতে পারে, বলেন তো বুক কি নিজে নিজের কাজটা করতে পারে? লেখার কাজটা পারে না। কিন্তু একটু আগে দা ম্যান ওয়ার্কিং করছিলাম, কি করি নাই? কেন করেছিলাম? লোকটি নিজে নিজে কাজটা করতে পারে। তাহলে কিভাবে তোমরা কখন আইএনজি কখন ভিতরি হবে? যখন নিজে নিজে কাজটা করতে পারবে তখন আইএনজি, যখন নিজে নিজে করতে পারবে না তখন কি ভিতরি। অবশ্যই এই সাবজেক্ট অনুসারে এদিকে কিন্তু ভাব থাকা লাগবে, তারপরে এই নিয়মটা হবে, না হলে হবে না। আরেকবার, আচ্ছা এবার দেখেন, দা বয় কি দিলাম? দা বয় দেন গো টু স্কুল ইজ মাই ব্রাদার, BROTHER। লক্ষ্য করেন, দা বয় গোয়িং টু গো টু স্কুল ইজ মাই ব্রাদার। বলেন তো বয় অনুসারে এখানে ইজ দেওয়া আছে না নাই? আছে। এই সাবজেক্ট অনুসারে যদি এদিকে ভাব দেওয়া থাকে তাহলে এটার পরে কি করে দিতে হবে? আইএনজি করতে হবে, গোয়িং। আচ্ছা, গোয়িং কেন, গান কেন নয়? নিজে নিজে দাও। এখন এই যে আমরা যুক্ত করলাম না, এই যুক্তটাই হয়ে গেল প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। কি বুঝেন না বিষয়টা? তার মানে তোমরা কি করবা, মনে মনে এটাকে ধরবা সাবজেক্ট, এরপরে মনে করবা ভাব অবজেক্ট এক্সটেনশন। কথা কি বুঝেন নাই? তারপরে একটা বাক্য তৈরি করার পরে তুমি কি করবা? ওটার সাথে খালি আইএনজি করে দিবা। বুঝে নাই? যদি আমি এভাবে দিতাম, যদি আমি ধরে না এইভাবে দিতাম যে এই যে দা বয় ইজ মাই ব্রাদার, এবং এই বয়টাকে মডিফাই করার জন্য প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ ব্যবহার করো। তাহলে এই কাজ কি কাজ করতেছিল, কি কাজ করা ছেলেটি তোমার ভাই, ওই কাজটা তোমাকে উল্লেখ করে দেয়, স্কুলে যাওয়ার রত বালকটি তোমার ভাই, এরকম করে। কথা কি বুঝেন নাই? এটা হলো প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। আর যদি বলি শুধুমাত্র প্রেজেন্ট পার্টিসিপল, শুধুমাত্র আইএনজি হবে। কি হবে? আর যদি নাম ধরে না ধরে দেয় যে প্রেজেন্ট পার্টিসিপল না পাস্ট পার্টিসিপল, খালি বলছে পার্টিসিপল ইউজ করো, নো নো নো। তোমাকে দেখতে হবে যাকে মডিফাই করতে বলছে সে কি নিজের কাজ নিজে করতে কি পারে কি পারে না। যদি নিজের কাজ নিজে করতে পারে তাহলে আইএনজি যুক্ত করো, আর যদি নিজের কাজ নিজে করতে পারে তাহলে আইএনজি যুক্ত করো, না করতে পারলে ভিতরি করো, এরকম করে। ঠিক আছে, স্টপ করো।